দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের আমবয়ান। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, দ্বিতীয় আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, কারা বয়ান রাখছেন এই মুহূর্তে? জ্যোতি, এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্ব ইজতেমার যে প্রবেশদ্বার 4 নম্বর গেট সেখানে রয়েছে, এবং আপনি যেমনটি বলছিলেন যে আজ সকালে মাওলানা খোরশেদ উনার আমবয়ানের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, এবং এরপরেই কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে দুটি কর্মসূচি হচ্ছে এখানকার যারা আলেম ওলামা রয়েছে তাদের সাথে একটি বয়ানের কথা রয়েছে। ঠিক এর পাশে যে মিম্বার রয়েছে ইজতেমার, সেখান থেকে যে মাদ্রাসার ছাত্র পাশাপাশি যে ইজতেমায় যারা যুবক অংশগ্রহণ করেছে তাদেরকেও বয়ানের কথা রয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে 10টা থেকে ইজতেমার যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তার মধ্যেও তালিমের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ইজতেমার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখনও ইজতেমার ভেতরে প্রবেশ করছেন। আমরা কিন্তু ইজতেমার যে প্রবেশদ্বার রয়েছে 4 নম্বর গেট সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ঠিক তখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আসবেন। তারা মহান আল্লাহর যে সন্তুষ্টি কামনা সেটিতে আসছেন তাদের পরিবার পরিজনকে দূরে রেখে, এবং এখান থেকে তারা জড়ো হয়ে বিভিন্ন চিল্লার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি। 3 চিল্লা 4 চিল্লার উদ্দেশ্যে যাবেন, এবং সকাল থেকে আপনারা জেনে থাকবেন যে তাদের যে প্রতিদিনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই যে আপনারা তো সকাল থেকে আমল করছেন, তো আজকে আপনারা কি কি আমল করলেন আমাদেরকে একটু জানাবেন। সকাল থেকে আমরা তালিম করেছি, বয়ান শুনেছি, নামাজ পড়েছি, আবার জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা জানতে পেরেছি যে আজকে এই ইজতেমার ময়দানে বাদ আসর যৌতুকবিহীন যে বিবাহ সেটি হওয়ার কথা রয়েছে। তো সমাজে যৌতুকটা একটি বিরূপ প্রভাব ফেলে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখেন? জি আলহামদুলিল্লাহ, যৌতুকের ব্যাপারে আমাদের ইসলাম একবারেই শরীয়ত হারাম করেছে, আর সেটা আমরা কখনো অ্যালাউ করি না, বাট এটা আমরা পছন্দও করি না। তো আমাদের ইজতেমায় যে বিয়ে শাদিগুলো হয় সেগুলো একবারে পরিপূর্ণ ইসলামিক শরীয়ত অনুযায়ী আমরা সেগুলো অনুষ্ঠিত করার চেষ্টা আমাদের বড়রা করে থাকেন, আর এ ব্যাপারে আমরা অবশ্যই সাপোর্ট করি বা সমর্থন করি। এই বছর দেখতে পাচ্ছি যে অনেক যুবকদের উপস্থিতি রয়েছে এই বিশ্ব ইজতেমায়। তো যুবকদেরকে কিভাবে ইসলামের পথে আসলে আনা যায়? আলহামদুলিল্লাহ, যুবকরা বুঝতে পারছে যে এটা সঠিক একটা দল, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য নবী করিম সুন্নাত তরিকা এটা আল্লাহ হক, এটা যুবকরা বুঝতে পারছে। এই জন্য যুবকরা ইজতেমায় এত বীর বেশি। ইজতেমার যুবক সারা বাংলাদেশের যুবকরা ঝাঁপিয়ে পড়ছে ইজতেমার জন্য, এটা যে সঠিক একটা দল। যুথি, আপনি শুনছিলেন সকাল থেকে তারা এই ইজতেমার ময়দানে তারা যে কর্মসূচিগুলো করেছেন, তাদের যে ইবাদতগুলো করেছেন সেগুলো কিন্তু আমাদের জানাচ্ছিলেন, এবং এরপরে কিছুক্ষণ পরে জোহরের নামাজের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও আমরা আরেকটি খবর জানিয়ে দিতে চাই যে আপনারা জেনে থাকবেন যে গতকাল ইজতেমার ময়দানে কিন্তু 2 জন মুসল্লির মৃত্যু হয়েছে, এবং গতকাল রাতেও একজন মারা গেছেন। তো সবশেষ যেটি জানা গেল যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজকে দ্বিতীয় দিন, এবং এরই মধ্যে 3 জন মুসল্লি এই বিশ্ব ইজতেমায় মৃত্যুবরণ করেছেন। তো এইভাবেই আসলে বয়ানের পরে আসলে তালিম হচ্ছে, এবং খিত্তায় তাদের যে আমল সেটি তারা করছেন। এইভাবে আজকের দিনটি আসলে শেষ হবে, এবং বাদ আসর যেটি রয়েছে সেটি হচ্ছে যৌতুকবিহীন বিয়ে এখানে হবে। তো এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগপাড় থেকে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। জুথি। সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান যুক্ত ছিলেন টঙ্গী থেকে। আজ শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বইমেলা উদ্বোধন প্রস্তুতি কেমন দেখছেন? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। সে অনুযায়ী কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যেহেতু আজকে প্রথম বইমেলা শুরু হচ্ছে, ফলে বইমেলার যেসব স্টল এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে এবং সেই সব বইয়ের প্রকাশনী সংস্থাগুলো তারা কিন্তু ইতিমধ্যে সবশেষ প্রস্তুতি শুরু করেছে এবং আয়োজক কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরও কিন্তু আসলে শেষ মুহূর্তে যে টুকটাক প্রস্তুতিগুলো থাকে সেগুলো কিন্তু তারা শুরু করেছেন। এবং যখন যেহেতু 3টা নাগাদ বইমেলা শুরু হবে, তো এর মধ্যেই কিন্তু আসলে বাকি যেসব প্রস্তুতি রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারবেন বলে এখানকার আয়োজক কমিটি থেকে বলা হচ্ছে। এবং খুব বেশি আসলে কার্যক্রম এখন পর্যন্ত বাকি নেই, শুধু বইয়ের যেসব স্টল আমরা দেখতে পাচ্ছি সেগুলো আসলে শেষ মুহূর্তে রং পলিশের যে কাজগুলো সেগুলো এখন পর্যন্ত তারা কিন্তু চালু করছেন। এবং 2025 সালে যে অমর একুশে বইমেলা সেটি কিন্তু এবার অনেকটা বড় আকারে করা হচ্ছে এবং যেহেতু বাংলা একাডেমির যে মূল প্রাঙ্গণ সেখান থেকে সোহরাওয়ার্দীর প্রাঙ্গণ, এই দুই অংশই কিন্তু বইমেলা এবার চলবে এবং সেখানে কিন্তু ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অন্তত 600-র বেশি আসলে কোম্পানি ইতিমধ্যে তারা নিবন্ধন করেছে এবং তাদের স্টল প্রস্তুত করেছে এই বইমেলা উপলক্ষে এবং তাদের যে সবশেষ প্রস্তুতি সেগুলো কিন্তু তারা লিক এখন পর্যন্ত সম্পন্ন করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার যে সব কাজ রয়েছে সেগুলো তারা করছেন এবং পানির ব্যবস্থা এবং আনুষঙ্গিক সৌন্দর্য বর্ধনের যেসব কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। এবং আশেপাশে আমরা দেখছিলাম যেহেতু কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা আসবেন, সে কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং কোনো ধরনের সাধারণ মানুষকে আসলে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যেহেতু যারা বিভিন্ন কোম্পানির স্টলে যারা কর্মী তারা কিন্তু শুধু প্রবেশ করতে পারছে এবং দর্শনার্থীদেরকে কিন্তু সেভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। র্যাব, পুলিশের পাশাপাশি আসলে গোয়েন্দা সংস্থার লোকজন ব্যাপক আমরা তৎপরতা দেখতে পাচ্ছি এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা সংস্থার যেসব কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু থেকে থেকে এই এলাকায় টহল দিচ্ছেন এবং কোনো ধরনের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। এবং আমরা জানি এই বইমেলার আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে আজকে 2টার পরে আসলে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন হবে এবং এখানে প্রকাশনী যেসব নতুন বই নিয়ে আসছে সেগুলোর কিন্তু তারা ঘোষণাপত্র সেগুলোও কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করেছে এবং সেই সব জায়গাগুলো কিন্তু তারা সম্পূর্ণ প্রস্তুতি রেখেছে। এবং কিছুক্ষণ পরেই হয়তো আমরা বাংলা একাডেমির যে বর্তমান মহাপরিচালক তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং আনুষ্ঠানিক মেলার যেসব প্রস্তুতি সম্পূর্ণ কতটুকু হলো সেগুলো আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। এবং যেহেতু আজকে প্রধান উপদেষ্টা আসছেন, ফলে এই এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টার যে প্রোগ্রাম সেটিতে আমরা যেতে পারবো। তো জ্যোতি, এই ছিল আমার কাছে বইমেলার প্রস্তুতির সবশেষ পরিস্থিতি। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন হাসান মাহমুদ। মুন্সিগঞ্জে মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের সরবরাহ কম থাকায় দাম বাড়তি। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী সুমিত সরকার সুমনের কাছ থেকে আমরা জানবো। সুমন, বাজারে মাছের দাম আসলে কেমন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যদি আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু মাংসের বাজার কিন্তু অপরিবর্তিত আছে। এখানে কিন্তু আপনার 750 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে, 170 টাকা করে কিন্তু আসলে মুরগি বিক্রি করছে। এই দাম কিন্তু আসলে অপরিবর্তিত আছে। কিন্তু এদিকে কিন্তু মাছের যে বাজার আছে সেখানে কিন্তু আসলে মাছ সরবরাহ একেবারে কম থাকায় কিন্তু মাছের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে আসলে ইলিশ মাছ কিন্তু গত কয়েকদিনে কিন্তু আগে ছিল যেটি 1800 টাকা, সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে কেজি দরে 2500 থেকে 2600 টাকা করে। তো এরকম করে প্রতিটি মাছের দামই কিন্তু আসলে বেড়েছে। তো এইখানে আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই মাছের দাম কেমন এবং আপনাদের নাগালের মধ্যে আছে কিনা? বর্তমানে কোনো নাগালের মধ্যে নাই, মাছ প্রচুর দাম। আর মুন্সিগঞ্জের সবচেয়ে অন্যান্য এলাকা থেকে মুন্সিগঞ্জের দামটা একটু অনেকটা বেশি আমরা অনুভব করি। কি কি মাছের দাম বেড়েছে এখন? সেভাবে সব মাছের দাম বেড়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় মুন্সিগঞ্জ বাজার তুলনামূলক বেশি। সব মাছের দাম বেড়েছে, কোনো মাছ থেকে যে দাম বাড়ে না। ধন্যবাদ।
আসলে আপনি যেমনটি শুনছিলেন, একজন ক্রেতা আমাদের জানিয়েছেন যে অন্যান্য জেলার তুলনায় কিন্তু মুন্সিগঞ্জে মাছের দাম কিন্তু আসলে বাড়তি। এখন আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই মাছের দাম বেশি কেন, আপনাদের কি অবস্থা? এখন আমাদের মানে ইটা কম আর কি, সংগ্রহটা কম, মাছ কম পাইতেছে নদীতে। এখন নদীতে কম হওয়াতেই দামটা একটু বেশি আর কি। অত বেশি হইব আবার মানে কমে যাবে গা, মানে সরস্বতী মায়ের পূজা আসতেছে এই সোমবারে, সেই জন্য ইলিশ মাছটার দাম মানে বেশি। ইলিশ মাছটা মানে তারা নেয় তো হিন্দু ভাইদের, এই পূজাতে তারা খায়, হ্যাঁ, এই জন্য মানে ইলিশ মাছটা তাদের জোড়া ইলিশ নিতে লাগে, মানে এখন নিয়ম হিন্দু ভাইদের, মানে তারা নেয়, এই জন্য একটু দামটা বেশি। আবার মাছও কম, মানে সংগ্রহটা কম আর কি। অন্যান্য মাছের দাম কেমন, একটু রেটটা যদি বলতেন। আগের যে অন্যান্য মাছ যেগুলো আছে আগের রেটই আছে, মানে বেশি এটা ভাড়ে না গিয়া। মানে যেমন রুই মাছ, কাতল মাছ, এগুলা 400টা, যেটা 350 টাকা কেজি, আবার 400 টাকা কেজি। মানে ভালো মন্দ মাছ দেখে নিলে ভালোটা হলো 400 টাকা কিলো, আর হলো আপনার একটু মন্দ বলতে কি আর কি ছোট মাছের দাম হলো 350 টাকা কেজি, আর বড়টা হলো 400 টাকা কেজি। মানে বেশি দাম বাড়ায় না গিয়া অন্যান্য মাছ। হ্যাঁ, অন্যান্য মাছ দাম ঠিক আছে, কিন্তু ইলিশ মাছা দামটা একটু বেশি কেন, ওই যে পূজার জন্য, হিন্দু ভাইদের পূজা আছে। কি দাম কমতে পারে বলে মনে করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম কমবে। সরস্বতী মায়ের পূজার পরেই দাম কমে যাবে, অনেকটা কমে যাবে, অনেকটা। এখন 1 কেজি ওজনের মাছটা আপনার 2500 টাকা কিলো বেচা কিনে হইতেছে, তখন বেচা কিনে হইব আপনার 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি, অনেকটা কমে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু বিক্রেতারা বলছেন যে অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছের দাম কিন্তু বেড়েছে। তো আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলবো যে এই বাজারে আসলে আপনারা মাছ কিনে সন্তুষ্ট আছেন কিনা, বা দাম বেড়েছে কিনা? না, এই বাজারে আমরা মাছ কিনা সন্তুষ্ট। মোটামুটি অন্যান্য বাজার থেকে আমাদের এই বাজারটায় মিলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের নদীর মাছ, ইলিশ মাছ, ভাইং মাছ, আই মাছ, বিভিন্ন ধরনের মাছ আসে। এই জন্য আমদানিটা বেশি এখানে, এই জন্য একটু আমরা মোটামুটি এখানে আমরা ন্যায্য দামে কিনতে পারি। এখানে অত বেশি হয় না, কাস্টমারও তেমন ভিড় পড়ে, আর এই বাজারে মানুষগুলো ভালো ব্যবহার করে, উত্তম। ধন্যবাদ আপনাকে। যদি আসলে আপনি যেমনটি শুনছিলেন, এই মাসের শুরুতে কিন্তু সপ্তাহের প্রথম দিন হওয়ায় কিন্তু, আর এদিকে কিন্তু শুক্র এবং শনিবার বন্ধ থাকার কারণে কিন্তু সপ্তাহের তুলনায় এই 2টি দিনে কিন্তু মাছের দাম একটু বেশি থাকে। তো সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে এই মাছের দাম বেড়েছে বলে আমাদের এখানকার ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। তো যদি এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর মুন্সিগঞ্জ বাজার থেকে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সুমিত সরকার সুমন। চট্টগ্রামের সবজির দাম কমলেও ইলিশ মাছের দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বাজারে ইলিশের দাম কেমন দেখছেন? দাম বাড়ার কারণ আসলে কি বলছে বিক্রেতারা? শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে চট্টগ্রামে কিন্তু যতগুলো শাকসবজি রয়েছে সবগুলো কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষের হাতের নাগালে চলে এসেছে। কারণ আমরা গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের বাজারগুলোতে ঘুরে যদি দেখেছি, এখানে কিন্তু শীত জাতীয় যতগুলো শাকসবজি সবগুলোর পাশাপাশি কিন্তু অন্যান্য যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে হাতের নাগালে চলে আসছে। কারণ এখানে আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, টমেটো 40 টাকা, মূলা 20 টাকা, ফুলকপি, বাঁধাকপি সহ যতগুলো সবজি রয়েছে সবগুলো সবজি কিন্তু 50 থেকে 55 টাকা, আবার অনেকগুলো মান ভেদে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। কারণ শীতকালীন সবজি বাজারে সরবরাহ ঠিক থাকার পরপরই কিন্তু যতগুলো শাক সবজি রয়েছে সবগুলো কিন্তু হাতের নাগালে চলে এসেছে, এবং 200-300 টাকা বা 500 টাকার মধ্যে ভালো মানের বাজার করা যাচ্ছে বলে এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বিক্রেতারা বলছেন, যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটা বলছেন, শীতকালীন সবজি বাজারে ভরপুর থাকার কারণে, পাশাপাশি সরবরাহ ঠিক থাকার কারণে মূলত এইসব সবজির দাম ধীরে ধীরে হাতের নাগালে চলে এসেছে। পাশাপাশি আরো যেসব সবজি রয়েছে সবগুলো কিন্তু
হাতের নাগালের মধ্যে চলে এসেছে, যেগুলো এতে করে আসলে ক্রেতা বিক্রেতা মানে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মাঝে এক ধরনের স্বস্তি নেমে এসেছে। কারণ সবাই বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্য আসলে গত কয়েক বছর তুলনায় এবছরে কিন্তু খুবই হাতের নাগালে চলে আসা সাধারণ মানুষের মাঝে সন্তুষ্টি প্রকাশ করছে। তবে ভিন্ন চিত্র হচ্ছে যে মাছ এবং মাংসের বাজারে, কারণ মাছের বাজারের মধ্যে কয়েকটি দেশীয় মাছের দাম হাতের নাগালে থাকলেও বাকিগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। শুধুমাত্র তেলাপিয়া, পাঙ্কাশ এসব মাছ কিন্তু 220 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাকি অন্যান্য যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউ সেসব মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। কারণ এগুলো এখানে আমরা যেটি দেখেছি, রুই মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, পাবদা মাছ 600 টাকা, অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। পাশাপাশি সামুদ্রিক মাছ যেমন রয়েছে সেগুলোর দাম বেশি বাজারে রাখছে। এতে করে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু এসব মাছের দাম বৃদ্ধি। পাশাপাশি ব্যবসায়ী যেগুলো বিভিন্ন আড়ত থেকে যখন বাজারে সরবরাহ করা হয় সেখানে বিভিন্ন খরচের কারণে কিন্তু এসব মাছের দাম বৃদ্ধি বা বেশি বলছেন ব্যবসায়ীরা। সেজন্য কিন্তু খুচরা বাজারে এসে এসব মাছের প্রভাব পড়ছে। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। সামুদ্রিক মাছ দ্বারা দাম বাড়ার পেছনের কারণ হচ্ছে যে সমুদ্র থেকে যেভাবে ব্যবসায়ীরা বিভিন্ন মাধ্যমে মাছ ক্রয় করে থাকেন, এতে করে মধ্যস্বত্ব ভোগীদের কারণে কিন্তু সামুদ্রিক মাছের দাম ধীরে ধীরে কিছুটা বাড়ছে। কিন্তু সাধারণ মানুষ যেটি বলছে সেটা হচ্ছে যে বাজার তদারকি করার ক্ষেত্রে কিন্তু যদি খুচরা ব্যবসায়ীদের উপরেই অভিযান চালানো না হয়, যেখানে আড়ত থেকে মাছগুলো এখানে বাজারে চলে আসে সরাসরি, সেসব জায়গায় কিন্তু যদি তদারকি করা হয় তাহলে সেগুলো কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে। আমরা যেটি দেখেছি চট্টগ্রাম বাজারে কিন্তু চট্টগ্রামের সবচাইতে বড় যে মাছের বাজার আপনার ফিশারি ঘাট, সেখান থেকে যে এসব মাছ কিন্তু সকাল থেকেই বিভিন্ন বাজারে চলে যায়। সেখানে কিন্তু মধ্যস্বত্ব ভোগীর হাত বদল হওয়ার কারণে কিন্তু মাছের দাম ধীরে ধীরে বাড়ছে। আরেকটি বিষয় যেটি দেখেছি, এখানে ইলিশের দাম কিন্তু খুবই বেশি। কারণ এখানে 1 কেজি ওজনের এক একটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনার 2500 টাকা থেকে 2600 টাকা পর্যন্ত, এবং 1 কেজি 500 গ্রাম ওজনের এসব মাছ কিন্তু আরো দাম বৃদ্ধি। এতে করে আসলে সাধারণ মানুষ তো ইলিশের নাগালের বাইরে, কারণ কোনোভাবে ইলিশ মাছ ক্রয় করতে পারছে না। কারণ 500 থেকে 700 গ্রামের যেসব ইলিশ সেগুলো কিন্তু 1500 থেকে 1800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু ইলিশের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। কারণ শাকসবজির দাম যেভাবে তুলনামূলক হারে কমে আসলেও কিন্তু ইলিশ সহ অন্যান্য কিছু মাছের দাম এতে করে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাংসের বাজারের কথা বলতে গেলে কিন্তু মাংসের বাজারেরও দাম বেশি। কারণ এখানে যেটি দেখেছি, এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকার উপরে। পাশাপাশি গরুর মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা, খাসির মাংস কিন্তু একই দামে। এতে করে সাধারণ মানুষ যেটি বলছেন বাজার তদারকি করার ক্ষেত্রে যদি প্রতিনিয়ত কিন্তু বাজার তদারকি করা হয় এবং যেখান থেকে মূল জায়গা থেকে বা ব্যবসায়ীরা যেখান থেকে মাল ক্রয় করে সেখান থেকে বাজার তদারকি করা হয়, তাহলে এইসবের শাকসবজির পাশাপাশি এসবের দামও ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে। নিত্যপণ্যের বাজার থেকে বাজারের বিষয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে। একেএম নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। নড়াইলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, চালের দাম বাড়ার আসলে কারণ কি বলছে বিক্রেতারা, আর বাজার মনিটরিং করছে না ভোক্তা অধিকার ভোক্তা অধিদপ্তর থেকে কি করছে কিনা মনিটরিং, এই বিষয়েও জানাবেন। জি জ্যোতি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে প্রতিনিয়তই কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তর এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব বিভিন্ন সময়ে কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। বিভিন্ন সময়ে বাজার মনিটরিংও করা হচ্ছে, কিন্তু সেরকমের কোনো সুফল কিন্তু পাওয়া যাচ্ছে না। চালের দাম কিন্তু যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের কিন্তু আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই চালের যে বাজার। মোটা চাল সর্বনিম্ন 50 টাকা থেকে যে 90 টাকা পর্যন্ত যে চাউল বিক্রি হচ্ছে, যে চিকন যে চাল সেটি কিন্তু 90 টাকা করে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আসলে বলছে যে তারা যে তাদের যে প্রতিনিয়ত তাদের যে আয় হচ্ছে সেই আয়ের সঙ্গে কিন্তু বর্তমান বাজারের সঙ্গে কোনো মতে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। তারা চেষ্টা করছেন, আবার ব্যবসায়ীরা বলছেন যে তারা বেশি দামে চাল
ক্রয় করছেন, সেই কারণেই কিন্তু তাদেরকে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তারা যত সামান্য প্রতি কেজি প্রতি 1 টাকা বা 2 টাকা সর্বোচ্চ লাভে কিন্তু তারা চাল যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে কিন্তু বিক্রি করছেন। আবার ক্রেতারা বলছেন তাদের আয়ের সঙ্গে যে আয় হচ্ছে সেই আয়ের সঙ্গে কিন্তু বর্তমান বাজার দর কোনো মতেই সামঞ্জস্য নয়। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং আপনার যে ভোক্তা অধিকার অধিদপ্তর রয়েছেন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, তারা কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে বাজার নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা অভিযান পরিচালনা করে থাকেন। অভিযান পরিচালনা করার সময় কিছুটা দেখা যায় নিয়ন্ত্রণ হলেও তার কিছুক্ষণ পরে কিন্তু দেখা যায় অনেক সময় যে আবার কিন্তু যে বাজারের যে মূল্য সেটি কিন্তু একই অবস্থায় ফিরে আসে। তো এভাবেই কিন্তু তারা তাদের যে ব্যবসায়ীরা কিন্তু এরা বলছেন আমরা যেহেতু আমাদেরও কিনে এই বিক্রি করতে হয় সেই জন্য কিন্তু আমাদের হাতে আসে প্রকৃতপক্ষে আমাদের কাছে কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ থাকে না, কারণ আমাদের বেশি দামে কিনতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। আমরা কম দামে কিনতে পারলে কিন্তু আমরা এটি কম দামে সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু আমরা তুলে দিতে পারি। তো এ বিষয়ে আমরা একটু এ বিষয়ে আমরা একটু আসলে জানার চেষ্টা করছি যে এইখানে যে ক্রেতারা একজন চাল ক্রেতা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে আসলে চালের বাজারটা আসলে কেমন দেখতেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে, খুব বেশি নাকি কি? বেশি বেশি বেশি, একটু যদি একটু বলতেন। চালের দাম বর্তমানে বেশি আছে, চড়া দাম, তার কারণে খরিদ্দার একটু কেনার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে থাকে তো সমস্যা, যারা কৃষক তারা এই করতে পারতেছে না, ঠিক মতো কিনে চাল কিনতে পারতেছে না, তরি তরকারির দাম, বিভিন্ন সমস্যায় জর্জরিত। জি, যেমনটি শুনছিলেন আসলে যে একজন ক্রেতা বলছিলেন যে চাউলের যে ঊর্ধ্বগতি সে বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছিলেন। আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব যে নড়াইল জেলা যে ক্যাবের সাধারণ সম্পাদক রয়েছেন কাজী হাফিজুর রহমান রয়েছেন, আমাদের সঙ্গে আমরা জানতে চেষ্টা করবো আসলে তারা বাজার নিয়ন্ত্রণে তারা কিভাবে আসলে এটি অভিযান বা পরিচালনা করছেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করবো। আসলে বাজার নিয়ন্ত্রণে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছেন? অ্যাকচুয়ালি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যৌথভাবে অলরেডি দীর্ঘদিন ধরেই কাজ করছি, কিন্তু বর্তমান পরিবর্তিত সরকারের সময় থেকে শুরু করে গত 15 অক্টোবর থেকে আমরা নিয়মিতভাবে জেলার প্রায় বড় 28টি যে বাজার রয়েছে বাজারগুলোকে যেখানে চাল প্রক্রিয়াজাত করা হয় এবং পাইকারি এবং খুচরা বিক্রি হয় সেখানে আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি এবং মোবাইল কোড করছি, অভিযান করছি। মূলত ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সচেতনার জন্য প্রথম হলো প্রাথমিকভাবে আমরা এগুলো করছি। কোথাও কোথাও আমরা দামের হেরফের দেখছি, কোথাও আমরা এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত আমাদের যিনি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের সেক্রেটারি হিসেবে এবং আমাদের এখানে যে ভোক্তা অধিকার সংরক্ষণের যে সহকারী পরিচালক আছে আমরা যৌথভাবে মনিটরিং করছি। পাশাপাশি বিশেষ টাস্ক ফোর্স যেটা আছে তারাও আমরা মনিটরিং করছি। কিন্তু বর্তমান সরকার মিল গেট থেকে চাউলের যে রেট করে দেওয়ার কথা, বাস্তায় দাম ধরে দেওয়ার কথা, সেটা আমরা বাজারে দেখছি না। এই জায়গা বড় ধরনের একটি প্রতারণা হচ্ছে। সরকার সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখলেও বাজারে এটাকে নিয়ন্ত্রণ করা যায়নি বলে আমার কাছে মনে হয়েছে। এখনো পর্যন্ত বাস্তায় এই রেট কোডটা আমরা দেখছি না তেমনভাবে। সচরাচর তাদের ইচ্ছামতো করে এরা করছে। এই বিষয়টি আমি মনে করি সংশ্লিষ্ট বিভাগ যারা রয়েছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদেরকে যদি আর একটু মনিটরিংটা যদি বাড়ানো হয়, আমরা অব্যাহত রাখছি, হয়তোবা আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবো। তার মধ্যেই একটি কথা না বললে নয় যে এই চাউলের যে যারা মিল গেটে নেওয়া হয়, মিলে এটাকে বিভিন্ন চাউলের শ্রেণী পরিবর্তন করা হয়, এখানেও কিন্তু আমরা ভোক্তা যারা আমরা এখানে মানে প্রতারিত হচ্ছি বলে আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে জেলা প্রশাসন এবং যে ভোক্তা অধিকার রয়েছেন এবং যে ক্যাবের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। তো এই ছিল নড়াইল থেকে চালের বাজারের সর্বশেষ। শরীফুল ইসলাম যুক্ত ছিলেন নড়াইল থেকে। যশোর শহরের প্রবেশদ্বারে বারান্দিপাড়া লিচুতলার ভৈরব ব্রিজের রাস্তা ধসে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচল। বিস্তারিত জানবো সহকর্মী সালাউদ্দিন সাগরের কাছ থেকে। সাগর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন? কি তথ্য রয়েছে নিয়ে আপনার কাছে?
ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যে আসলে যশোর শহরের প্রবেশদ্বার, যশোর শহরের বারান্দিপাড়া লিচুতলা ব্রিজে যেই সংযোগ সড়কটি রয়েছে, এই সড়কটি দীর্ঘদিন যাবৎ ভেঙে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবারই এই জায়গাটি পরিদর্শন করেছেন, কিন্তু আসলে কার্যত কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আসলে অক্টোবরে ভারী বৃষ্টির পরে মূলত কিন্তু আসলে হঠাৎ করে ধসে পড়ে এই ব্রিজের এই জায়গাগুলো। আমি ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যে ব্রিজে ঠিক ওঠার মুহূর্তে এই জায়গাটি ভেঙে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যেই সড়কটিতে এখন দাঁড়িয়ে আছি, এই সড়কটি হচ্ছে যশোর থেকে ফতেপুর ইউনিয়ন থেকে যশোর শহরের সাথে সংযোগ সড়কের মূল যে সড়কটি, সেটা এই সড়ক দিয়ে প্রতিদিন 5 থেকে 7 হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং প্রতিদিন শহরের সাথে সংযুক্ত হয় এই সড়ক দিয়েই। এই সড়কটি যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে সরাসরি শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু দৈনন্দিন যাতায়াতকারী 5-7 হাজার মানুষ। এছাড়াও যদি এইটা দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়েক লাখ মানুষ সরাসরি শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই যে আসলে এরকম ভগ্নদশা কবে থেকে সৃষ্টি হয়েছে, কর্তৃপক্ষ কি আশ্বাস দিয়েছে আপনাদের? 6 মাস, প্রায় 6 মাসেরও বেশি। আমরা গিয়েছিলাম উপজেলায়, গিয়েছি নির্বাহী প্রকৌশলীর দিয়েছি, চিঠি দিয়েছি। তারা আশ্বাস দিয়েছে বারবারই, কিন্তু কোনো কাজই আমাদেরকে করে দেয়নি। মানে এই কিছুদিন আগেও আশ্বাস দিয়েছিল যে রবিবার থেকে কাজ শুরু হবে, তাও সেই কাজটাও শুরু হয় নাই। এবং তারপর আবারও গিয়েছি, তারা আশ্বাস দিয়েছে আগামী সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে চাইছিল, কিন্তু সেই কাজটা এখনো তারা করে দেয় নাই আমাদেরকে। আপনি শুনছিলেন যে আসলে কর্তৃপক্ষ বারবারই কিন্তু আশ্বাস দিয়েছে, কিন্তু আসলে সেটা বাস্তবে রূপ নেয়নি। আচ্ছা, এই সমস্যা এখানে কি কি সমস্যা সৃষ্টি হয় কি দেখেন আপনি একটু বলেন তো? এখানে গাড়ি পড়ে, তারপরে বিভিন্ন সমস্যা হয়, তারপরে আপনার বিভিন্ন তর্ক বিতর্ক করতে হচ্ছে, মানুষের সাথে গাড়ি আটকাই দিচ্ছি, কিন্তু লোকজন শুনতেছে না। তারপরেও মনে করেন বিভিন্ন করতেছে, গ্যামজাম ফেসাদ করতেছে, মানে দুর্ঘটনা হচ্ছে। সকালেও একজনের মাথা এখানে পড়ে যেয়ে ফেটে গিয়েছে, এক সাইকেলওয়ালা, সে ঠেকাতে পারিনি, পড়ে যেয়ে এখানে মাথা ফেটে গেছে, মানে হাসপাতালে গিয়েছে, কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, আমরা সমস্যার কথা শুনছিলাম, এই মুহূর্তে আপনাদের দাবি কি করলে ভালো হয়? আমাদের দাবি যে আমাদের এই রাস্তা এবং ব্রিজ সংযোগটা যে দ্রুত যে আমাদের কার্যকর হয়, এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। এবং এটা যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তা সংযোগ যেন বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রায় বিচ্ছিন্নর পথে, পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যাবে আর কিছুদিনের ভিতরে। এখন সংযোগ আমাদের যাতে ঠিক করে দেয় দ্রুত, এটাই আমরা চাচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আসলে সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম, তো আপনারা শুনছিলেন যে আসলে এখানে সাধারণ জনগণ কিভাবে এই একটি সড়কের জন্য ভোগান্তিতে রয়েছে। তো যদি এই ছিল আমার কাছে যশোরের সড়ক নিয়ে সর্বশেষ। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের মেয়াদ শেষে কাজ হয়েছে মাত্র 35%। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, খনন শেষ না হওয়ার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? পুরাতন ব্রহ্মপুত্র নদের কাজ শুরু হয় 2019 সালের জুন মাসে, অর্থাৎ 5 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিন্তু গত বছরের জুন মাসে 227 কিলোমিটার নদ খননে ব্যয় ধরা হয় 2763 কোটি টাকা, অর্থাৎ ইতিমধ্যে কাজ কিন্তু 35% শেষ হয়েছে। আমরা প্রকল্প পরিচালক অর্থাৎ BIWTA কিন্তু খনন কাজ সম্পন্ন করার চেষ্টা করছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা বলছেন যে নানা কারণে কিন্তু এই ব্রহ্মপুত্র নদের যে খনন কাজ সেটি কিন্তু তারা সম্পূর্ণ করতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে জামালপুরের কুলকান্দি এবং গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদের উৎসমুখ রয়েছে সেই উৎসমুখে কিন্তু তারা খনন কাজ শুরুই করতে পারেনি। অর্থাৎ স্থানীয়দের বাধা, প্রশাসনিক নানা কারণে কিন্তু তারা জটিলতায় পড়েছেন, যার কারণে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের যে সফলতা সেটি কিন্তু সাধারণ মানুষ এখনো পাচ্ছে না। এবং এই নিয়ে
আমরা দেখেছি নাগরিক নেতা যারা আছেন তারাও কিন্তু সংক্ষুব্ধ এবং তারা বলছেন যে এই ব্রহ্মপুত্র নদ খনন নামে কিন্তু লুটপাট করা হচ্ছে এবং খননের কাজ কিন্তু কিছুই হচ্ছে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরাও দেখেছি যে একদিকে খনন করা হচ্ছে, অন্যদিকে কিন্তু চর জেগে উঠেছে, যার কারণে কিন্তু এই যে সফলতা সেটি কিন্তু আসছে না। অর্থাৎ প্রকল্প পরিচালক যারা রয়েছেন তারা বলছেন যে প্রকল্পের মেয়াদ কিন্তু আরো 2 বছর বাড়ানোর জন্য তারা আবেদন করেছেন এবং সেই প্রকল্পের মেয়াদ যদি 2 বছর বাড়ানো হয় তাহলে ব্রহ্মপুত্র নদ খননের যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটি কিন্তু সম্পূর্ণ হবে। আমরা এই বিষয়টি নিয়ে একজন ব্রহ্মপুত্র নদ সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক রয়েছেন আবুল কালাম আল আজাদ, আমরা একটু যুক্ত হব। আমরা আবুল কালাম আল আজাদ জানতে চাই, দীর্ঘদিন ধরে তো এই ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু হয়েছে, আপনারাও এই বিষয়টি নিয়ে নানান কথা বলছেন এবং আপনিও সম্প্রতি এই ব্রহ্মপুত্র নদ পুরোটাই পরিদর্শন করেছেন এবং এর সফলতা আসবে কি মনে করেন কিনা? দেখুন, আমি গত ডিসেম্বর মাসে আমরা পুরাতন ব্রহ্মপুত্র অববাহিকা যেটুকুকে বলা হয় সেই গাইবান্ধার ফুলছড়ির সেই গোবিন্দ ঘাট থেকে আমরা শুরু করে কিংবা কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নয়ারচর যেখানে ব্রহ্মপুত্র বন্ধ হয়ে গেছে সেখান থেকে শুরু করে কিশোরগঞ্জ পর্যন্ত আমরা সরজমিনে পরিদর্শন করেছি এবং 5 বছর যাবত আমরা নানান কথাবার্তা তো শুনছি, আমরা দেখছি, ব্রহ্মপুত্রকে পর্যবেক্ষণ করছি। আজকে এই পর্যায়ে এসে বলা যায় যে আসলে খননের নামে এই পর্যন্ত যা হয়েছে পুরোটাই ভাওতাবাজি এবং এর পুরোটাই ব্রহ্মপুত্রের বিপক্ষে গেছে। কারণ এটি শুধু খনন প্রকল্প ছিল না, খনন প্রকল্পের আড়ালে এটি আসলে ব্রহ্মপুত্রের একটি ভরাট প্রকল্পও ছিল। ব্রহ্মপুত্র একটি বিনুনি নদী, 2-3টি ধারা কোথাও কোথাও। খনন প্রকল্প শুরু হওয়ার পরে সেখানে একাধিক ধারাকে বন্ধ করা হয়েছে, বালু ফেলে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এর সাথে সংযোগ যে নদীগুলো আছে সেগুলোকেও আটকে দেওয়া হয়েছে, উৎসমুখ আটকে দেওয়া হয়েছে। সেই নদীগুলোর অবস্থা আরো খারাপ হয়েছে এবং আপনারা ব্রহ্মপুত্রের যেখানেই এখন ক্যামেরা ধরবেন দেখবেন যে ব্রহ্মপুত্রের ডানেও চর, বায়েও চর, নদীর মাঝখানেও চর। তাহলে এই খনন প্রকল্প শুরু হওয়ার আগে যে অবস্থায় ছিল এখন কি নদীটি তার চেয়ে ভালো অবস্থায় আছে? প্রবাহ কি বেড়েছে? কেউ বলবে না যে প্রবাহ সামান্য পরিমাণ বেড়েছে। যদি না বেড়ে থাকে তাহলে কেন এই প্রকল্পটি এতদিন পর্যন্ত চলবে এবং এই হরিলুট আমরা কেন চলতে দিব? তিনি বলছিলেন যে আসলে প্রকল্পের নামে অর্থাৎ ব্রহ্মপুত্র নদ খনন নামে যে হরিলুট চলছে সেটি অচিরেই বন্ধ করা হোক, অন্যথায় কিন্তু ব্রহ্মপুত্র যে নদের খনন কাজ শুরু হয়েছে সেটি কিন্তু অচিরেই সম্পূর্ণ করা হবে এবং নদের প্রবাহ ফিরে আসবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এদিকে নজরদারি বাড়িয়েছেন এবং অচিরেই তারা বলছেন ব্রহ্মপুত্র নদের যে নাব্যতা সেটি কিন্তু ফিরে আসবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইলিয়াস আহমেদ। রবিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা, এই উপলক্ষে চলছে প্রতিমা ও মণ্ডপ তৈরির সর্বশেষ প্রস্তুতি। এ বিষয়ে আরো জানাতে মাগুরা এবং টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায় এবং অভিজিৎ ঘোষ। প্রথমে চলে যাচ্ছি আমি পঙ্কজের কাছে। পঙ্কজ, প্রতিমা তৈরি কি শেষের পথে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জুথি। আমি এই মুহূর্তে আছি মাগুরার মোহাম্মদপুরের কানাইনগরের কুমোরপল্লীতে। আগামীকাল মাঘ মাসের পঞ্চমী তিথিতে শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। এবার মাঘ মাসে পঞ্চমী তিথিটা রবিবার এবং সোমবার, 2 দিন মাঘ মাসের তিথিটা থাকার কারণে, পঞ্চমী তিথি থাকার কারণে পূজাটা আসলে 2 দিন ধরেই হবে। এই কারণে এখন থেকেই মাগুরার প্রত্যেকটি কুমোরপল্লীতে দেখা যাচ্ছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আমরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমরা যে কুমোরপল্লীতে আমরা যে দেখেছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির তাদের পূজার জন্য দেবীর যে প্রতিমার অর্ডার করেন যে প্রতিমা শিল্পীদের নিকট, এই প্রতিমা শিল্পীরা প্রায় মাসব্যাপী তাদের হাতের কারুকার্যের সর্বশেষ প্রস্তুতিটাই এখন তারা নিচ্ছেন। মা সরস্বতী দেবীর আরাধনার জন্য তারা শেষ পর্যায়ে রাত জেগে দিনভর সবসময় তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন সর্বশেষ প্রস্তুতি হিসাবে। এদিকে আমরা যতটুকু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মা সরস্বতী হলো ভগবানের
বিদ্যা এবং জ্ঞানের একটি শক্তির প্রকাশ। মা সরস্বতীর গায়ের রং শুভ্র, শ্বেত শুভ্র, যেটাকে নির্দেশ করা হয় যে শুভ জ্ঞান, সুস্থ বিদ্যা, এটাই আমরা গ্রহণ করব মা সরস্বতীর দেবীর গায়ের রং থেকে। আর তাছাড়া আমরা দেখি মায়ের হাতে পুস্তক এবং বীণা রয়েছে, যার কারণে মা সরস্বতী দেবীকে অনেকে বীণা পানি অর্চনা হিসেবেও ডাকেন। এদিকে রাজহংস মায়ের বাহন। এই রাজহংস নিয়ে আপনাকে জানিয়ে রাখি যে রাজহংস কিন্তু দুধ এবং জল, এই দুইটাকে যদি একসাথে আমরা রাখি, এই রাজহংস দুধটাকে গ্রহণ করবে এবং জলটা অসার হয়ে পড়ে থাকবে। যেটা আমাদের মা সরস্বতী আমাদেরকে যেটা ইঙ্গিত দেন যে বিদ্যা দু ধরনের, একটা সুবিদ্যা, একটা কুবিদ্যা। আমরা সুবিদ্যাকে গ্রহণ করব এবং কুবিদ্যাকে আমরা পরিহার করব। এই জন্যই সারা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে আমরা জানি সরস্বতী। এখন আমরা মাগুরা থেকে আমরা চলে যাব টাঙ্গাইলের অভিজিতের কাছে। অভিজিৎ, তোমার টাঙ্গাইলের এই সরস্বতী প্রতিমার শেষ পর্যায়ের কাজ কত দূরে গিয়েছে তুমি একটু জানাও। ধন্যবাদ পঙ্কজ দা। আপনি যেমনটি বলছিলেন তেমনই টাঙ্গাইলেও শুরু হয়েছে সরস্বতী পুজোর প্রস্তুতি। ইতিমধ্যে টাঙ্গাইলে প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত এই বিভিন্ন যে মণ্ডপগুলো রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের যে পূজার আয়োজন চলেছে, সেই আয়োজনগুলো প্রায় শেষের দিকে। আমরা এইখানে যে জায়গাটি রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার পূর্ব ভুয়াপুর একটি এলাকায়, যে এলাকাতে সনাতন সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সরস্বতী পূজার আয়োজন করে থাকে। এবং এই পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এই পূজাকে কেন্দ্র করে এইখানকার যারা রয়েছেন তারা এখন কারুকার্যের কাজ করছেন। পাশাপাশি এই মণ্ডপে এই যে আয়োজন সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা ইতিমধ্যে পূজাকে কেন্দ্র করে বিভিন্ন চিত্রকর্ম তৈরি করছে। এই চিত্রকর্মগুলোই যে একদিন পরে যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোতে তারা এটি দিয়ে এই মন্দির সাজাবেন এমনটি জানিয়েছেন। এবং এর পাশাপাশি এই সনাতন সংঘের যে পূজার আয়োজন, যেহেতু এটি শহরের মধ্যে অনুষ্ঠিত হয়, এইটি বড় একটি সরস্বতী পুজো, এই পুজো কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন সাজসজ্জার কাজ চলমান রয়েছে। আর কিছু কাজ শেষেই যে সোমবারে যে পূজার আয়োজন সেটি তারা সম্পূর্ণ করবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চিত্রকর্ম তারা এই তৈরি করেছে। এখনো তারা এই মন্দিরে তার যে চিত্রকর্মগুলো সেইগুলো করে যাচ্ছেন। পাশাপাশি যে এই মন্দিরে যে সাজসজ্জার কাজ সেটিও চলমান রয়েছে। আর একটি বিষয় হচ্ছে টাঙ্গাইলে যে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা প্রতিমা কেনার থেকে শুরু করে যে সাজসজ্জা সেটি করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তারা প্রস্তুতি নিয়েছেন। তারা বলছেন যে এবারের বিগত সময়ের চেয়ে এবার এই সরস্বতী পুজো তাদের একটু ভিন্ন মাত্রা যোগ করবে। এবং তারা বলছেন যে তাদের এই যে সরস্বতী পুজো, যে বিদ্যার দেবী সরস্বতী, তাকে আরাধনার জন্যই তারা এই পূজার আয়োজন করে থাকেন। এবং পাশাপাশি ইতিমধ্যে টাঙ্গাইলের বড় কালীবাড়ি যে মন্দিরটি রয়েছে সেখানে কয়েকদিন ধরেই প্রতিমা বিক্রি শুরু হয়েছে এবং সেখান থেকেই জেলার বিভিন্ন জায়গাতে সরস্বতী প্রতিমা চলে যাচ্ছে বিভিন্ন উপজেলায়। এবং যারা এই যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা বিভিন্ন বাড়িতে পূজার আয়োজন করে। সব মিলিয়ে আসলে একটি নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও জেলা জুড়ে সর্বোচ্চ স্থানেই এই সরস্বতী পূজা করে থাকেন। বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষজন ছাড়াও শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিদ্যা অর্জনের জন্য এই সরস্বতী পূজা করে থাকেন। আমরা একটু কথা বলবো এখানকার যে আয়োজক রয়েছে সেই আয়োজকের কাছে যে এইবারের পূজায় কি প্রস্তুতি রয়েছে আপনাদের? হচ্ছে আমরা গত 7 দিন যাবত আমরা রাতে কাজ করতেছি, এখন মতো কাজ চলতেছে। আমাদের হচ্ছে পরশু দিন পুজো, সোমবারে পুজো হচ্ছে। আমাদের প্রায় 60% মতো কাজ কমপ্লিট করতে পারছি। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করতে আমাদের সম্ভবত আরো একদিন বা আগামী দিন বা পরশু দিনে আমরা সব কাজ কমপ্লিট করে দিতে। আর আমাদের যে প্রতিমাটা, সেই প্রতিমা যেমনটি বলছিলেন, উনি বলছিলেন যে পূজার আয়োজন প্রায় শেষের দিকে, এই শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে। আর একদিন পরে যে সরস্বতী পুজো এটি শেষ হলেই সোমবারে শুরু হবে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সরস্বতী পুজোর খবর। মাগুরা থেকে পঙ্কজ রায় এবং টাঙ্গাইল থেকে অভিজিৎ ঘোষ যুক্ত ছিলেন আমার সাথে।
তারুণ্যের উৎসব উপলক্ষে নেত্রকোনা সরকারি কলেজে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, মেলায় কয়টি স্টল বসেছে এবং কি কি পিঠা পাওয়া যাচ্ছে সেখানে? আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা সরকারি কলেজ মাঠে। তো এখানে দুদিন ব্যাপী পিঠা উৎসব এবং দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করা হয়েছে। তো এই যে তারুণ্যের উৎসব চলছে দেশব্যাপী, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে কিন্তু নেত্রকোনা সরকারি কলেজ এই আয়োজনটি করেছে। আমরা যে বিষয়টি জেনেছি যে এই আয়োজনে কিন্তু নেত্রকোনা সরকারি কলেজের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ইংরেজি, বাংলা, দর্শন, বিভিন্ন বিভাগের পক্ষ থেকে কিন্তু এখানে স্টল বসানো হয়েছে। অন্তত অর্ধ শতাধিক স্টল এখানে আছে। পাশাপাশি জেলার যে জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রত্যেকেই কিন্তু এখানে স্টল নিয়ে তারা বসেছেন। এসব স্টলে বিভিন্ন বাহারি পিঠা রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে স্টলগুলো এখানে চমৎকার ভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং এখানে বিশেষ করে আমি একটি বিষয় যদি আপনাদেরকে দেখাই যে এই যে স্টলগুলো, প্রতিটি স্টলে কিন্তু চমৎকার করে তারা সজ্জিত করেছেন। এবং আরেকটি বিষয় যদি জানাই যে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিন্তু এখানে কিন্তু মানে তিল ধারণের ঠাইটুকু কিন্তু নেই। বিশেষ করে এই কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও এসেছেন এবং শহরের অনেক সচেতন মানুষ তারা এখানে এসেছেন। আমাদের তারা অনেকেই জানিয়েছেন যে হাতে তৈরি পিঠা নিয়ে কিন্তু তারা বসেছেন পিঠার দোকানগুলোতে। এবং এই যে দেয়াল পত্রিকা করা হয়েছে, অনেকে দেয়াল পত্রিকা করেছেন। এই দেয়াল পত্রিকাগুলোতে কিন্তু এই 24-এর যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের মূল চেতনাকে কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো আমরা এই বিষয়ে জানবো, আমরা একটু জানতে চাই আজকে একটু বলবেন যে এই যে আয়োজনে আপনারা কি কি অংশগ্রহণ করছেন? আমরা এই আয়োজনে আজকে তারুণ্য উৎসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র দল সহ নেত্রকোনা সরকারি কলেজের 14টি ডিপার্টমেন্টের সবাই পিঠা উৎসব সহ একটি জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করেছে নেত্রকোনা সরকারি কলেজ প্রশাসন। আমরা 12টার দিকে পিঠা উৎসবের আয়োজন করেছি এবং সাজসজ্জায় প্রত্যেকটি স্টল সাজানো হয়েছে। আমরা উৎসব মুখর পরিবেশে সবাই এই অনুষ্ঠান উপভোগ করছি। জি, আপনারা শুনছিলেন যে এখানকার একজন বলছিলেন যে তারা স্টল সম্পর্কে বলছিলেন। তো আমি এই সরকারি কলেজের যে অধ্যক্ষ রয়েছেন ওনার সাথে কথা বলেছি। তারা কিন্তু এই স্টলগুলোকে মূল্যায়ন করে তারা পরবর্তীতে এখানে যারা বিজয়ী তাদেরকে পুরস্কৃত করবেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা সরকারি কলেজ থেকে দেয়াল পত্রিকা ও পিঠা উৎসবের সর্বশেষ পরিস্থিতি। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh টেলিভিশন অথবা @desh টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।